নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আজকের আলোচনা এই বইটি নিয়ে। বইটির নাম শক্তিরূপেণ, লেখকের নাম কৌশিক দাস। আর প্রকাশিত হয়েছে শপিজেন থেকে এবং এর প্রিন্টেড প্রাইস হচ্ছে ৩৯০ টাকা। প্রচ্ছদটি এঁকেছেন সৌরভ মিত্র। যদি বইটির সার্বিক লুক অ্যান্ড ফিল নিয়ে আসি, তাহলে বইটির প্রিন্টিং এবং বাঁধাই অত্যন্ত ভালো। বইটির পেছনে কয়েকটা আর্টিকেলের হেডলাইন্স দেওয়া রয়েছে এবং ডেকান ক্রনিকলে পাবলিশ হওয়া একটা হেডলাইন, সেটা হচ্ছে ট্রাফিকার্স সেল পুয়ার নেপালি উইমেন স্কিন ফর পেনিস এনলার্জমেন্ট, হাউ নেপালি উইমেন আর ফোর্সড টু সেল their skin to make rich Indians beautiful, by Soma Basu. Thriving skin trade in India is forcing poor Nepalese women to be skinned alive. Is there any truth to Duma Beach being one of the most haunted places in India? সব রয়েছে, সেটা তো রিভিউ আপনাদের বলবো। এছাড়া দেখুন এরকম ফ্ল্যাপ রয়েছে এবং শেষ পাতার যে ফ্ল্যাপটা রয়েছে সেখানে লেখকের একটি সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে। লেখকের একটি বই আমি রেকমেন্ডেড বই হিসেবে বলেছিলাম, শয়তানের মা, 2023 সালে, এবং তারপর থেকে ওনার অনেকগুলো গল্প উপন্যাসে আমার পড়া হয়েছে। শেষ বইটি ছাড়া সেটা এখনো আমার হাতে আসেনি, রক্তকরবী মার্ডার্স বলে। উনি বিশেষত একজন ক্রীড়া সাংবাদিক, একজন স্পোর্টস জার্নালিস্ট, সেজন্য বিচিত্র সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং তার উপরেই ভিত্তি করে কিছু চমৎকার স্পোর্টস থ্রিলার তিনি রচনা করেছেন এখনো অবধি। কিন্তু এই আলোচ্য বইটি প্রথম থ্রিলার ওনার, যেটা স্পোর্টস থ্রিলার নয়, ঠিক স্পোর্টস থ্রিলার নয়, এটা একটি অত্যন্ত জ্বলন্ত কিন্তু অত্যন্ত আন্ডার ডিসকাসড ইস্যু নিয়ে বইটি লেখা হয়েছে, সেটা হচ্ছে স্কিন ট্রাফিকিং। তোকে যে প্রতিবেদনগুলো হেডলাইন পড়লাম, তাতে আশা করি একটা আভাস আপনারা পেয়েছেন স্কিন ট্রাফিকিংটা ঠিক কি জিনিস। প্রসঙ্গত বলে রাখি, এই নিয়ে বিনোদ ঘোষাল কৃত্তিবাস রহস্য বলে একটি গোয়েন্দা উপন্যাস লিখেছিলেন। সেখানে যদি এই সমস্যাটির ২০ বা ৩০% কভার করা হয়েছিল, এখানে কিন্তু মোটামুটি ৬০ থেকে ৭০% দিক মানে তুলে ধরার চেষ্টা করেছেন লেখক এই উপন্যাসের মাধ্যমে। তাই এটা থ্রিলার হলেও, আপাত দৃষ্টিতে একটা থ্রিলার হলেও, থ্রিলারের আঙ্গিকে লেখক একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং একটি অত্যন্ত কি বলবো জ্বলন্ত সমস্যার সম্মুখীন কিন্তু পাঠকদের করিয়ে দিচ্ছেন। এখানে যে গল্পের জিস্টটা রয়েছে সেটা অল্প পড়ে শোনাই আপনাদের। হিউম্যান ট্রাফিকিং এর এক অন্ধকার জগতে আপনাকে স্বাগত। স্কিন ট্রাফিকিং, যেখানে অল্প বয়সী মেয়েদের চামড়া ছাড়িয়ে বিক্রি করে দেওয়া হয় দেশে বিদেশে। শিশু, কিশোর, কিশোরীদের মাংস থেকে চামড়া সবকিছুই যেখানে বিক্রয়যোগ্য। তাকে বলা হয় ডক্টর ডেভিল। দক্ষতার সঙ্গে মানুষের চামড়া ছাড়িয়ে নেন তিনি। এরপরে সেই চামড়া বিক্রি হয়ে যায় দেশে বিদেশে। কে এই ডক্টর? নেপালের এক গ্রাম থেকে আসা তরুণীটি জড়িয়ে গিয়েছিল এক ভয়ঙ্কর মাকড়সার জালে। সেখান থেকে কি পালাতে পারবে সে? কলকাতার এক নামী স্কুলের ছাত্রীকে ঘিরে তৈরি হচ্ছে মারাত্মক এক চক্রান্ত। কি আছে কিশোরীটির ভাগ্যে? ভয়াল ভয়ঙ্কর এক জগৎ, যেখানে মানুষ মানে শুধুই পণ্য। বিলিয়ন ডলার এই ইন্ডাস্ট্রির মাথায় যারা বসে আছে, তাদের হাতেই দেশের চাবিকাঠি। এই ব্যবসা তাই বন্ধ করবে কে? এই যে প্রশ্নগুলো এখানে করা হয়েছে, মূলত উপন্যাসটির কাহিনী এই চরিত্রগুলোকে নিয়েই বিস্তৃত হয়েছে এবং শেষে একটি ওপেন এন্ডিং রেখেছেন। তাতে বোঝা যায় যে এই বইয়ের সিকুয়েল হয়তো খুব শিগগিরই তিনি আনতে চলেছেন। আরেকটা জিনিস যেটা আমাকে এই বইটির প্রতি আকৃষ্ট করে, সেটা হচ্ছে এই বইটি লেখক বলতে পারেন ডেডিকেটই করেছেন পল্লবী ঘোষকে। পল্লবী ঘোষ আমার মতোই আসামের একজন বাঙালি এবং উনি প্রচুর পডকাস্টে আসেন। আপনি ইউটিউবে পল্লবী ঘোষ বলে সার্চ করলেই দেখতে পাবেন। বাংলাতেও সম্প্রতি একটা পডকাস্ট করেছেন এবং তার আগে হিন্দিতে তো করেইছেন। যেটা বললাম, ইউটিউব বা গুগলে আপনারা সার্চ করেও দেখে নিতে পারেন। উনি কিন্তু প্রচুর জায়গায় প্রচুর মহিলাদের রেস্কিউ করেছেন। উনি মূলত হিউম্যান ট্রাফিকিং নিয়ে কাজ করেন। তার মধ্যে স্কিন ট্রাফিকিং নিয়েও উনি অনেক কাজ করেছেন, অনেক গবেষণা করেছেন। আমি পল্লবী ঘোষের কিছু পডকাস্ট দেখেছিলাম। আমি পডকাস্ট
দেখি, খুব ইন্টারভিউ দেখি আমি ইউটিউবে। আমার একটা পাস টাইম বলতে পারেন। তো সেখানে পল্লবী ঘোষের কথা শুনে আমি খুব উদ্বুদ্ধ হয়েছিলাম। উনার মতন সাহসী মহিলা আ গল্পে বা সিনেমাতেই বেশি দেখা যায় এরকম একটা ধারণা আমার ছিল। কিন্তু বাস্তবে এরকম সাহসী মহিলা আছেন এবং আ যেভাবে উনি বর্ণনা করেছিলেন উনার প্রত্যেকটা রেস্কিউ অপারেশন সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতন। কাজেই এরকম একজন কর্মীকে যখন বইটি ডেডিকেট করা হয়, তাতে বোঝাই যায় যে এই বইটির একটি উদ্দেশ্যও আছে। এ ধরনের যাকে বার্নিং সোশ্যাল ইস্যু বলে, এ ধরনের সামাজিক সমস্যা এটা একটা। আ তার ব্যাপারে মানুষকে অবগত করা। একটা সাবধানবাণীও যেন অন্তর্নিহিত রয়েছে এই উপন্যাসটি লেখার পেছনে। গল্পটা তাই জন্য আমি ইচ্ছে করে ভেঙে কিছু বললাম না। আসুন আপনাকে বলি যে এই উপন্যাসটির মধ্যে আমার কি, কি ভালো লেগেছে এবং কোন ১ টা ২ টো পয়েন্ট খারাপ লেগেছে। এর আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি। এই উপন্যাসটির ১ টা ২ টো জিনিসই আমার নেগেটিভ বলে মনে হয়েছে। সেটা খুব মাইনর জিনিস। আ পজিটিভই এর মধ্যে বেশি। জানা যাক উপন্যাসটির মধ্যে কি, কি জিনিস আমার ভালো লেগেছে। ১ম যেটা উপন্যাসটির মধ্যে ভালো লেগেছে সেটা হচ্ছে একটি থ্রিলারের মধ্যে আমরা যেটা আশা করি সেটা হচ্ছে টানটান উত্তেজনা। সেটি এই উপন্যাসে পুরো মাত্রায় রয়েছে। মানে কোনো একটা জায়গায় কিন্তু ন্যারেটিভ স্লো হচ্ছে না। কোনো জায়গাতেই ন্যারেটিভটা স্লো হচ্ছে না। ন্যারেটিভটা আ গতি বজায় থাকছে। অবশ্য ন্যারেটিভ মধ্যে একটি সমস্যা আছে যেটা হয়তো কোনো মানুষকে একটু বদার করতে পারে। সেটা নিয়ে আমি পরে আসছি, নেগেটিভ পয়েন্টে আসছি। যেটা আমার কাছে সেটা bothersome মনে হয়নি। আমার কাছে সেটা আ বরং ভালোই মনে হয়েছে জিনিসটা। ন্যারেটিভটাকে উপর থেকে দেখি তাহলে ন্যারেটিভটি প্রচন্ড টানটান এবং লেখনী আ খুব সুদৃঢ় এবং একজন স্পষ্ট বক্তা যে এই উপন্যাসটি লিখেছেন, একজন সংবেদনশীল মানুষ অথচ স্পষ্ট বক্তা মানুষ যে এই উপন্যাসটি লিখেছেন তার এই উপন্যাসের ছত্রে, ছত্রে তার প্রমাণ কিন্তু রয়েছে। ওই যে আগেই যেটা বললাম, এই উপন্যাসটির উদ্দেশ্য শুধু পাঠকদের বিনোদন করা নয়, তার থেকে অনেক বেশি কিছু বলে আমার মনে হয়েছে। এবং সেটা হচ্ছে এই উপন্যাসের আরেকটি ভালো দিক। মানে আ একটি উপন্যাস যে শুধুই পাঠকের মনোরঞ্জন করবে বা পাঠককে আ আনন্দ দেবে, একটা থ্রিল দেবে, যেহেতু এটি থ্রিলার তাই থ্রিল বললাম। যে থ্রিল দেবে বা ভয় পাওয়াবে সেটাই তো শুধু উদ্দেশ্য আ সব উপন্যাসের হয় না। কোনো উপন্যাস মানুষকে ভাবায়। মানুষকে হয়তো চিন্তিত করে তোলে, মানুষকে পারিপার্শ্বিক সম্পর্কে অনেক বেশি সাবধান, সচেতন করে তোলে। তো সেই কাজটিও এই উপন্যাসটি কিন্তু করেছে। এটা আমার যেটা বললাম ৩য় পয়েন্ট যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এছাড়া এই উপন্যাসের মধ্যে কিন্তু একটা খুব মিষ্টি অনুচ্চারিত প্রেম কাহিনী আছে এবং সেটিরও সমাধান লেখক ইচ্ছে করেই রাখেননি। আমার মনে হয় যে পরের সিক্যুয়েলে হয়তো সমাধানটি থাকবে। এটা নিয়ে আমার একটা বক্তব্য আছে, এটা আমি নেগেটিভ পয়েন্টে রাখছি। কিন্তু এই প্রেম কাহিনীটি আ খুব মিষ্টি লেগেছে আমার। আ আমার স্কুল জীবনের আম মানে হায়ার সেকেন্ডারি সময়কার 11-12 এ পড়ার সময়কার দিনগুলো যেন চোখের সামনে ভেসে উঠছিল। খুব স্বল্প পরিসরেই সেটা রয়েছে কিন্তু যতক্ষণ রয়েছে খুব ভালো লাগার একটা রেশ রেখে যায়। হয়তো এই অত্যন্ত ডার্ক নভেলের মধ্যে এই লাইটার মোমেন্টের এই লাইটার মুহূর্তগুলোর আ প্রয়োজন ছিল। এটি আরেকটি খুবই ভালো দিক। ৪ নম্বর যে জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে সেটা হচ্ছে ওপেন এন্ডেড ক্লাইম্যাক্স এবং কোনো উপন্যাসে যদি ওপেন এন্ডেড ক্লাইম্যাক্স হয়, সিক্যুয়েলটা আনার একটা প্রচেষ্টা রয়েছে লেখকের সেটা যেমন বোঝা যায়। এবং কিছু ক্ষেত্রে হয় কি সেটা খুব বিক্ষিপ্ত মনে হয়, খুব আরোপিত মনে হয় বা খুব ফোর্সড মনে হয়। আ এক্ষেত্রে কিন্তু সেটা মনে হয়নি। এক্ষেত্রে কিন্তু আ যেমন একটা পরিণাম বা পরিণতির দিকে উপন্যাসটি এগিয়েছে, তেমনি কিছু সুতো ছেড়ে রেখে দিয়েছেন লেখক। সেটি হয়তো কাম্য কোনো একটা সিরিজ করার ক্ষেত্রে। এবং উপন্যাসটিতে কি খারাপ লেগেছে সেটা আপনাদের বলি। উপন্যাসটিতে আমার খারাপ লাগেনি কিন্তু ব্যক্তিগতভাবে। সেটা কিন্তু কিছু পাঠকের মনে যারা খুব লিনিয়ার ন্যারেটিভ পড়তে অভ্যস্ত, তাদের একটু কনফিউজ করে দিতে পারে। কারণ গল্পটার যে ন্যারেটিভ বা উপন্যাসের যে ন্যারেটিভ সেটা কিন্তু খুব আ মানে টাইমলাইন চেঞ্জ করেছে। এবং টাইমলাইন চেঞ্জ করেছে আ হঠাৎ করেই। খাপছাড়াভাবে নয় কিন্তু হঠাৎ করে করেছে। এবং সেটা আমার বুঝতে বা পড়তে কোনো অসুবিধে হয়নি। কিন্তু যারা খুব কনভেনশনাল স্টোরি লাইন বা লিনিয়ার স্টোরি লাইন পড়তে
পছন্দ করেন বা পড়তে অভ্যস্ত, তাদের কাছে কিছুটা মানে খাপছাড়া মনে হলেও হতে পারে। আর দ্বিতীয় যে জিনিসটা আমার একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে যে, যে অনুচ্ছেদ প্রেম কাহিনীটি আছে, আ সেটা পরের দিকে ফোকাসটা অতটা ছিল না। তো শেষ দিকেও যেন সেটাকে লেখক কোথাও একটু আ ইগনোর করে গিয়েছেন বলে মনে হয়েছে আমার। মানে বলেছেন যে কি হতে পারে, কিন্তু একটু মানে আরেকটু পরিণতি পেলে হয়তো আমার ভালো লাগতো আরকি। আ মানে আমার মতো অনেক পাঠকেরই হয়তো সেটা মনে হতে পারে যে আরেকটু যদি মানে এট লিস্ট বন্ধুত্বের দিকে জিনিসটা যেত, তাহলেও হয়তো তাহলে হয়তো ভালো লাগতো। আ ব্যাস এটুকুই আমার যা একটু খারাপ লেগেছে। আমি যদি ফাইনালি বলি যে উপন্যাসটি কেমন এক কথায় যদি বলতে হয়, তাহলে আমি বলব যে এটি একটি অসামান্য উপন্যাস। এটি একটি শুধু উপন্যাস নয়, এটি একটি আম দলিল বলা যেতে পারে। এটি একটি ডকুমেন্ট। অত্যন্ত সিক্রেট বলতে পারি, অত্যন্ত গোপনীয় এই জিনিসটি, এই সোশ্যাল ইভিল টির ব্যাপারে আ সচেতন করার জন্যই বলছি। যেহেতু এটি খুব মানে সফলভাবে সচেতন করছে, তার জন্য এটি একটি দুর্দান্ত প্রামাণ্য দলিল। এছাড়া যদি থ্রিলারের দিক দিয়েও দেখতে হয়, তাহলে এটা একটা ব্রেকনেক স্পিডের দুর্দান্ত থ্রিলার। মানে শয়তানের মা দিয়ে যে লেখক যে আশা জাগিয়েছিলেন বা এবারেও নবপত্রিকায় আহ যে উপন্যাসটি রয়েছে, সেটি পড়েও যেমন ভালো লাগে, এটি পড়েও কিন্তু সেরকমই খুব ভালো লাগবে, দুর্দান্ত লাগবে পাঠকদের। কাজেই বলা যেতেই পারে যে বাংলা সাহিত্যের আঙিনায় একজন অত্যন্ত শক্তিশালী কলমের আবির্ভাব হয়েছে। জার্নালিস্ট টার্ন ফিকশন রাইটার। এই ক্যাটেগরিতে, এই শ্রেণীতে আমরা কিন্তু আ বেশ কয়েক বছর ধরেই শক্তিশালী কলম, যেমন এখনকার দিনে শক্তিশালী কিবোর্ড, আ কিবোর্ডের থেকে লেখা চমৎকার কিছু লেখা আমরা পাচ্ছি। সে মতি নন্দী হন, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় হতে পারেন, উম রূপক সাহা হতে পারেন বা তারপরে গৌতম ভট্টাচার্য, সব্যসাচী সরকার হতে পারে। এবং আরেকজনকে পেয়ে গেলাম এখন আমরা, কৌশিক দাস। আম দুর্দান্ত একটি উপন্যাস লিখেছেন। সেটা আগেই বললাম যে উপন্যাসটি পড়ে আপনার নানা রকম অনুভূতি জাগবে মনে, এবং যেটা বীভৎসতাটাও রয়েছে, সেই বীভৎস রসের উপাদানগুলো পড়েও কিন্তু আপনার মিবমিষার থেকে কষ্টই হবে বেশি। কাজেই দুর্দান্ত একটি থ্রিলার পড়লাম, সেটা বলাই যায়। আ এবার প্রশ্ন উঠছে, আহ পাঠকরা কি আ পড়তে পারেন এই উপন্যাসটি? অবশ্যই পড়তে পারেন। তবে প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তমনস্ক পাঠকদেরই এই উপন্যাসটা পড়া উচিত। কারণ তারাই এর ট্রু অ্যাপ্রিসিয়েশন টা করতে পারবেন। তারাই এর সঠিক মূল্যায়নটা করতে পারবে। তাহলে আসন্ন যে বইমেলাগুলো আসছে, সেখানে এই বইটি আপনারা পেয়ে যাবেন। শপিজের স্টলে বা অন্যান্য স্টলেও পেয়ে যেতে পারেন। অনলাইনেও বইটি উপলব্ধ রয়েছে। তাহলে আর দেরি কেন? কিনে ফেলুন 'শক্তিরূপেণ' নামক এই দুর্দান্ত বইটি। আজ তাহলে এই পর্যন্তই। আ এরপরে আমি হাজির হয়ে যাব আ কয়েকটি বিশেষ ভিডিও নিয়ে, কয়েকটি স্পেশাল ভিডিও নিয়ে। আ সেই ভিডিওগুলোর জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন আমি জানি। সেই ভিডিওগুলো খুব শিগগিরই হাজির হয়ে যাবে আপনাদের কাছে। কোন স্পেশাল ভিডিও সেটা না হয় একটু রহস্যই থাক। আজ তাহলে আসি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি। টাটা।